আসসালামু আলাইকুম গাইস, আমি জিহাদি ফ্রম জিহাদি কফিওলা। চলছে আমাদের বারিস্তা ট্রেনিংয়ের বেসিক ক্লাস। আজকে কিছু কথা বলবো কফির বেসিক মেনু এবং আমাদের বারিস্তা রেসপন্সিবিলিটি সম্পর্কে। তার আগে আমার শিটের একটা শেষের লাইনটা একবার বলি। আমরা এই শিটটা অনেককে দিয়েছি, যারা আপনার ক্লাসে আসেন, না পাইলে নিয়ে যাবেন। একজন ভালো বারিস্তা হওয়ার জন্য প্রতিদিন অনুশীলন মানে প্র্যাকটিস, শেখার আগ্রহ মানে মনটাকে নরম করে ফ্রেশ রেখে শিখার এবং জানার আগ্রহ, এবং ধৈর্যই একজন সাধারণ বারিস্তাকে একজন চ্যাম্পিয়ন বারিস্তা বানায়। এই লাইনটা ছোট হলো, এটা কিন্তু ধারণ ক্ষমতা অনেক বেশি, ঠিক আছে? সো শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, জানতে হবে। এখন আমাদের বেসিক যদি মেনুর কথা বলতে পারি, আমাদের কফির মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে। যেমন কিছু কফি হয় এসপ্রেসো ভিত্তিক, কিছু কফি হয় মিল্ক বেস, কিছু হয় ফ্লেভার বেস, কিছু হয় চকলেট বেস। এসপ্রেসো বেস কি তাহলে? এসপ্রেসো বেসের মধ্যে আছে সর্বপ্রথম এসপ্রেসো, ডাবল এসপ্রেসো, লুঙ্গো, আমেরিকানো, আবার ব্ল্যাক কফি। ঠিক আছে, ব্ল্যাক কফি একটা ক্যাটাগরি। হ্যাঁ, রেস্ট্রেটো নাম শুনেছেন? কি এটা বলেন তো? এটা হচ্ছে কি ব্ল্যাক কফি, র কফি। আচ্ছা, আপনি কিভাবে শুনেন এটা? সকালে। নাইস। ক্যাফে জোররো। তারপর ট্রিপল শরও একটা কফির নাম, মানে অনেকে আছে 4টা এসপ্রেসো খায় ইতালিয়ান নিয়মে। তবে আপনার জানতে হবে এসপ্রেসো আর ডাবল এসপ্রেসো এনাফ। রেস্ট্রেটো জানতে ওরকম কোনো মেনুতে থাকে না, জাস্ট নলেজ। রেস্ট্রেটো বানানোর নিয়মটা হচ্ছে 1 গ্রাম কফি হলে কয় গ্রাম পানি? সমান। আর এসপ্রেসো 1 গ্রাম কফি হলে কয় গ্রাম পানি? 2 গ্রাম। আর লুঙ্গো 1 গ্রাম কফি হলে কয় গ্রাম পানি? 3। মানে একটা হচ্ছে 1:1 মানে রেস্ট্রেটো, আর 1:2 মানে এসপ্রেসো, আর 1:3 মানে লুঙ্গো। আর লুঙ্গো একটা নাম জানি কি বলছিলি ভাই মহসিনে? লিঙ্গো। আরে আচ্ছা, সো এই তিনটা জানলে হবে। আপনাকে ইন্টারভিউতে হঠাৎ করে আস্ক করবে যে হোয়াট ইজ লুঙ্গো, হাউ টু মেক লুঙ্গো, অথবা হোয়াট ইজ দ্য মেকিং রেশিও অফ লুঙ্গো। তখন আপনি বলে দেবেন যে প্রথমে লুঙ্গো ইজ এ র টাইপ কফি অ্যান্ড লুঙ্গো মেকিং রেশিও 1:3, এই আর কি। ক্লিয়ার? এবার আছে আমার ব্ল্যাক কফিতে। ব্ল্যাক কফির মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে না ভাই? আমেরিকানো কি, এটা কিভাবে বানায়? এসপ্রেসো অ্যান্ড হট ওয়াটার। হট ওয়াটারের পরিমাণ কতটুকু দিতে হবে? 26 থেকে 30। নো, ওটা হচ্ছে এসপ্রেসো 36 থেকে 40, অ্যারাউন্ড 120, না 180 যাওয়া যাবে না। আমেরিকানো 1 কাইন্ডস অফ ব্ল্যাক কফি, যেটার মেকিং নিয়ম হচ্ছে যতটুকু এসপ্রেসো তার 3 গুণ পানি, 3 থেকে 4 গুণ। তাহলে এসপ্রেসো যদি হয় 36, তাহলে পানি হবে কত? অ্যারাউন্ড 100। ক্লিয়ার? যদি এটা হচ্ছে বেসিক 3 গুণ, এসপ্রেসোর 3 গুণ, সহজ অ্যান্সার। এটা ডিপলি অনেক নলেজ আছে। যেমন এই আমেরিকানো হিস্ট্রিও অনেক মজার। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই আমেরিকানো আবিষ্কার হয়েছিল ইতালিতে, আমেরিকান সৈন্যের মাধ্যমে। যারা যুদ্ধ করে ইতালি কফি খেতে পারছিল না, অনেক স্ট্রং ছিল, র, এই তারা পানি অ্যাড করে খাওয়া শুরু করেছে, তারপর থেকে নাম হয়েছে আমেরিকানো। এরপর V60, কি V60, এটাও কি এক ধরনের ব্ল্যাক কফি। আমরা আছি এখন ব্ল্যাক কফিতে আছি না? V60 কি কফি? এটার মেকিং রেশিও কত? 1:15। রাইট। যদি 1 গ্রাম কফির গুঁড়ো দেই তাহলে পানি কতটুকু? 15 মানে 15। আচ্ছা, এই V60 কিন্তু আবার এসপ্রেসো গ্রাইন্ড সাইজ না। গ্রাইন্ড সাইজ কি বুঝতে পেরেছেন? কফির গুঁড়োর সাইজটা। এসপ্রেসোর জন্য কিন্তু পাউডার মতো লাগে, আর V60 জন্য লাগে কি একটু দানা বা চিনির মতো, লবণের মতো, সমুদ্রের লবণ বা চিনির মতো। হ্যাঁ, এটা হচ্ছে V60 বানানো খুবই সহজ, কিন্তু টেকনিক হচ্ছে পানিটা আপনাকে স্লোলি এরকম ঘোরাতে হবে, রাইট? স্লোলি, দ্রুত ঘোরালে কিন্তু কফি তিতে হয়ে যায়, আর স্লোলি ঘোরালে কফি ব্যালেন্স হয়ে সুইটনেস বজায় রেখে কফিটা ব্রিউইং হয়। ক্লিয়ার? V60 পানিটা আমরা কয় ধাপে দিব ভাই? 3 ধাপে। কেউ চাইলে 4 ধাপ দিলে সমস্যা আছে? সমস্যা নেই। সচরাচর কত গ্রাম কফি নিয়ে V60 বানায় বলতে পারবেন? মানে একটা অ্যারাউন্ড 20 গ্রাম, 18 গ্রাম, এটা হচ্ছে কমন। এরপরও চাইলে কাস্টমাইজ করা পসিবল। মানে 18 গ্রাম দিয়ে একটা কফি হয়, সেটা বললাম। 18 গ্রামের জন্য আমরা 270 ml পানি লাগে, 1:15 যদি হয় মেকিং রেশিও। কেউ চাইলে কিন্তু পানি কম বেশি কমাইতে পারে। যেমন নিয়ম হচ্ছে 1 গ্রাম কফি হলে 15 গ্রাম পানি, তাহলে 18তে হয় 270, 250 কেউ
দিতে পারে, এটা ভুল না, ঠিক আছে। তবে নিয়ম হচ্ছে 1:15। ব্ল্যাক কফির মধ্যে আরেকটা আছে ক্যামেক্স, নাম শুনেছেন? ক্যামেক্স কি? ফিল্টার কফি। B60 যেমন ফিল্টার দিয়ে বানায় না ড্রিপ, আর ক্যামেক্স কি দিয়ে বানায়? একই জিনিস, জাস্ট মডেল ভিন্ন, সাইজটা ভিন্ন, পানি ঘোরানোর প্রসেসটাও সেমই। ক্যামেক্সের ফিল্টার পেপারটা হচ্ছে কি আপনার আমাদেরকে নিজে নিজে ফোল্ডিং করে নিতে হয়, আর V60-র ফিল্টার পেপারটা রেডি থাকে, জাস্ট আমরা বসাই। আর ক্যামেক্সটাকে ভাঁজ করে নিজের মতো, ওই যেরকম এরকম চারকোনাকায় যেরকম স্কোয়ার, ওটাকে ভাঁজ করে বসাইতে হয় ক্যামেক্স। B60 যদি হয় 1:15 মেকিং রেশিও, তাহলে ক্যামেক্স কত হবে? 1:15 মানে বেসিক্যালি কি, মানে যদি ধরেন আমার এখন একটা কফি শপ, আমার কফিতে B60ও আছে ক্যামেক্সও আছে, আমি কি দুটো সমান রাখবো? একটু আলাদা করব, কারণ পার্থক্য দেখাতে হবে না। এই জন্য যদি একই মেনুতে B60 থাকে তাহলে অনুপাত চেঞ্জ হবে, ক্যামেক্স 17 হতে পারে, 16 হতে পারে। 17 বুঝছেন? মানে 1 গ্রাম কফির জন্য পানির তাপমাত্রা 90 ডিগ্রি, অ্যারাউন্ড 90 ডিগ্রি। কেউ 88 বুঝেন? 88 মানে কি? 88, 88 বা 90 বা 91 বা 92, এটা দিলেও হয়ে যাবে। এর বেশি অনেকে দেয় না, 94 কেউ দেয়, এর বেশি কেউ দেয় না। সো ক্যামেক্স কি কফি? ব্ল্যাক কফি। ক্যাটাগরি তো বুঝতে পারতেছেন, ব্ল্যাক কফি। এরপর আছে আপনার আমেরিকানো, তো বললাম ব্ল্যাক কফি, V60 ব্ল্যাক কফি, ক্যামেক্স ব্ল্যাক কফি, অ্যারোপ্রেস, এটা না থাকে না মেনুতে। অ্যারোপ্রেস মানে বাতাসে প্রেস করে কফি বানায়, এটাও ব্ল্যাক কফি। লং ব্ল্যাক, আমেরিকানো আর লং ব্ল্যাক কোনো কনফিউশন আছে কারোর মধ্যে? লং ব্ল্যাকটা কি বলো তো? বাট একই জিনিস কিন্তু। আর আমেরিকানো হচ্ছে এসপ্রেসোর মধ্যে পানি, ক্লিয়ার? একই জিনিস, নাম চেঞ্জ। হ্যাঁ, তারপর আছে আর কি আছে ব্ল্যাক কফির মধ্যে? অ্যারোপ্রেস, ফ্রেঞ্চ প্রেস, অ্যারাবিক কফি, গাওয়া, নাম শুনেছেন? এইটাও এক ধরনের ব্ল্যাক কফি বলা যায়, বাট এটা না বললেও চলবে, এটা আবার মশলা আছে, স্পাইস আছে। এরপর কফি অফ দ্য ডে, নাম শুনেছেন? কফি অফ দ্য ডে নাম শুনেছেন? আপনি শুনেছেন? কফি অফ দ্য ডে এক ধরনের ব্ল্যাক কফি। ওই যে একটা মেশিন আছে না, ইলেকট্রিক মেশিন, কফির গুঁড়া আর পানি দিয়ে সুইচ অন করে দেয়, নিজে নিজে হয়ে যায়। একটা মেকিং রেশিও থাকে, কি থাকে? যেমন এটা কিন্তু আবার 10 গ্রাম বানায় না, একসাথে ধরেন 50 গ্রাম কফি নেয়, পানি কেউ 6 দেয়, কেউ 8 দেয়। এই কফিগুলো কেমন চলে? বিদেশে চলে, মিডল ইস্টে। ব্ল্যাক কফিটি মূলত কফির যে পরিচিত স্বাদ বহন করে, তো ব্ল্যাক কফিতে ব্ল্যাক কফি খাইলেই কিন্তু মানুষের উপকার হয়, দুধ কফি খেলে কিন্তু হয় না ওরকম একটা। সো কফি অফ দ্য ডে কিন্তু কঠিন না, জাস্ট নলেজ থাকতে হবে। মেশিনে অটোমেটিক্যালি হবে, সুইচ চাপ দেবেন, এটাকে অনেকে ড্রিপ কফি বলে। কি বলে? ড্রিপ কফি, মানে নিজে নিজে বহন করে কফিটা। কফির গুঁড়ো আর পানি দিয়ে দিলে অটোমেটিক্যালি এটা কী হবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে, আর কোনো টেকনিক নেই, শুধু আপনি ফিল্টারটা ধুইয়া ভিজে বসে দেবেন, ক্লিয়ার? আর কোল্ড ব্রু, নাম শুনেছেন? কোল্ড ভিউ বা কোল্ড ব্রু শুনেছেন? আপনি শুনেছেন? কোল্ড মানে কি? ঠান্ডা। ভিউ মানে বানানোর প্রসেস, তার মানে এই একটা ঠান্ডা কফি। এটা আমার হাতে কি একটা গ্লাস, এখানে আমি পানি আর কফি গুঁড়া দিয়া ফ্রিজে রেখে দিতে পারি 16 ঘন্টা, বা ফ্রিজে নাও রাখতে পারি। ওইটাই কালকে পরের দিন আইস তো পরে করবো ইউজ, আগে বানানো গরম পানি দিই, জাস্ট নর্মাল পানি দিছি আর কফির গুঁড়া দিয়ে ঢাকনা লাগে, আমি কোথায় রেখে দিলাম? 16 ঘন্টা, কেউ 12 ঘন্টা। হ্যাঁ, মেকিং রেশিও 1:6 হতে পারে, 1:8 হতে পারে, এটা 10-এর মধ্যে হয়, কেউ 12 করতে পারে, বাট এর বেশি করে না। চাইলে যদি তুমি এখন কফি শপের মালিক, মানে ফিল্টার কফির মেকিং রেশিও হয় 100, মানে 1:15 থেকে 1:17-এর মধ্যে। আর কম করে কেন? মানুষের স্ট্রংনেস, ব্যালেন্স, সুইটি, প্রোটিন নেওয়ার জন্য। সো যতটুকু জানতে পেরেছি, মিডল ইস্টে বা সৌদি আরবে বা অন্যান্য দেশে 1:10, 1:8, 1:7, 1:6, 1:12, বুঝতে পারছি? এটা হচ্ছে রেশিও। আমি তোমাকে শিখা দিলাম 10, যে কোল্ড ব্রিউ মেকিং রেশিও হচ্ছে 1:10। তুমি যেখানে জব করতে গেলে সেখানে দেখা যায় 1:8, তখন আমার প্রতি একটা নেগেটিভ ধারণা হবে, হ্যাঁ তো 10 কইছে, তার মানে জানে না। সো এটার নিজস্ব কাস্টমাইজ করা পসিবল, কফি শপের মালিক, ম্যানেজমেন্ট
এর দায়িত্বের উপর। এটা ডিপেন্ড করে মূলত ওইখানে মানুষ কোনটা মানে কাস্টমারের চাহিদা হইতে পারে। ক্লিয়ার? কোনো কঠিন না, এটা কি কঠিন? কিন্তু আমার মতো প্লাস্টিক কাপে তো বানাবে না, একটা সুন্দর মেথড আছে, আবার সুন্দর মেকারও আছে। যে আপনারা স্যালাইন দিয়েছেন না, যেমন ঝুলে রাখে ফোটা 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 পরে, দেখছেন না? এরকম ওই কফির গুঁড়োর উপরে ফোটা ফোটা পানি পড়ে, একটু সুন্দর করে ঝুলে রাখে, মানে একটা সেট ঝুলে রাখতে বলতে এরকম কাঠের মধ্যে সেট সাজা রাখে, নিচে পাত্রা এসে ফোটা 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 16 ঘন্টা ব্যবহার হয়, তারা আর ফ্রিজে রাখে না। ক্লিয়ার? সো এটা কিন্তু কোনো ইলেকট্রিক না, জাস্ট প্রথমবার কফিটা দিয়া একটু পানিটা ঘুরিয়ে দিলে তারপর নিজে নিজে হয়। আপনার জাস্ট সার্চ করবেন কোল্ড ব্রিউ কফি, দ্যাটস ইট। দেখছেন না? এটা একদম সহজ। তার মানে আমি এটা বানালে হবে না, হবে জাস্ট আমাকে একটা পেপার দিয়ে ছেঁকে নিতে হবে খাওয়ার সময়, তারপর আমরা আইস অ্যাড করব। আগে আইস অ্যাড করবো না, আবার ওই যেটা ফোটা ফোটা পরে ওরা আবার নিচে আইস দিয়ে দেয়, দেখছি কেন, যেহেতু ওরা ফ্রিজে রাখে না, অটোমেটিক ঠান্ডা হয়। ঠিক আছে? ক্লিয়ার? এটা কঠিন কিছু না। কোল্ড ব্রিউ এটা একটা ব্ল্যাক কফি। কোল্ড ব্রিউ হচ্ছে কফির মধ্যে সবচেয়ে সুইটেন্ড কফি, মানে ব্যালেন্স কফি, আবার মোর ক্যাফেইন। ক্যাফেইন জিনিসটা কি বুঝতে পেরেছেন? ক্যাফেইন কি? কফিতে কফি কেন খাই? এই ক্যাফেইন আছে বলে খাই। এই ক্যাফেইনই মানুষকে, ব্রেনকে সচল করে, ক্যান্সারের যে কি কামাই। খাই কি? কফি, আর ভিতরে থাকে কি? ক্যাফেইন। এই পদার্থটাই আমার শরীরের, মানুষের হিউম্যান বডিতে গিয়ে কাজ করে, এই কারণেই মানুষ কফি এত খায়। দ্বিতীয় বাণিজ্যের দিক থেকে সর্বোত্তম ট্রেডিং প্রোডাক্ট হচ্ছে কফি, আর প্রথম কি? তেল। তাহলে কফির বাণিজ্য কতটুকু গেছে দেখছেন? প্রতিদিন গড়ে মানুষ 2.5 বিলিয়ন থেকে 4 বিলিয়ন কাপ খায়। বিলিয়ন কি? 100 কোটিতে 1 বিলিয়ন। আমার ভুল হতে পারে, আমি তো এগুলো কাঁচা না, আবার ভুল বুঝেন না, এটাই তো নাকি? শিওর আপনারা? মানে 10 লাখে 1 মিলিয়ন, 10 মিলিয়নে 1 কোটি, তাহলে যতটুকু জানি 100 কোটিতে 1 বিলিয়ন, এরকম হবে। মানে ভুল হলেও আপনারা সমাধান করে নিন, এরকম বিলিয়ন। সো এত মানুষ কফি খায়। সবচেয়ে বেশি কফি পান করে কোন দেশের মানুষ? কোন দেশের? ইতালি, না, আমেরিকা, না, স্পেন, না, সৌদি, না। আপনারা কি জিদানকে চিনেন, ফুটবলার? জি, জিদান তো ইতালি, এতে থাকে। আর সবচেয়ে কফি বেশি পান করে ফিনল্যান্ডের তো কোনো খেলোয়াড় জানি না। ফিনল্যান্ডের মানুষ খুব শান্তিপ্রিয়, তাই না? ফিনল্যান্ডের সবচেয়ে মানুষ বেশি কফি খায়। গড়ে একটা ব্যক্তি পার হেড, ছোট থেকে বুড়া, 12 কেজি একটা মানুষের পিছনে কফি বিল লাগে। ঠিক আছে? আর সবচেয়ে বেশি কিনে আমেরিকা, কফি বিন কিনে। সবচেয়ে বেশি চাষ করে কারা? কলম্বিয়া, না, ব্রাজিল। নেইমার। এজন্য নেইমার তো ভালো খেলে কি? আর তাহলে মেসি খারাপ খেলে? হ্যাঁ, মেসি কফি খায় না, মেসিও খায়। সো এই হচ্ছে এটা, মানে পার্সেন্টেজ। ইতালি আছে 5 থেকে 7-এর মধ্যে ভাই, ইতালি মানুষের। তবে কফির শিল্প বিপ্লব ঘটছে কোথায়? ইতালিতে। এই মেশিন কারা বানাইছে? এই বারিস্তা শব্দ কাদের? ক্যাপাচিনো শব্দ, লাটে, মাকিয়াটো, এসপ্রেসো, অ্যাফোগাটো, অনেক কফি ইতালির। ক্লিয়ার? বেশিরভাগ মানে কফির যে বিস্তার, এটা ইতালিয়া শুরু করছে ভাই। তাহলে ইতালির প্রতি আমরা কৃতজ্ঞ, কারণ বারিস্তা অর্থ ওরা বুঝাইছে। বারিস্তা একটা মানে হু পিপল ওয়ার্কিং বিহাইন্ড দ্য কাউন্টার। ধরেন এটা একটা কাউন্টার, আমি কাজ করছি কাউন্টারের পিছনে দাঁড়ায়া, এটা অর্থ থেকে বারিস্তা থেকে আসছে আর কি। সেটা ইতালিয়ান শব্দ। বারিস্তা মানে হু পিপল ওয়ার্কিং বিহাইন্ড দ্য কাউন্টার মেকিং কফি টু সার্ভ টু দ্য কাস্টমার, এর মানে হচ্ছে বারিস্তা। ক্লিয়ার? তাহলে ব্ল্যাক কফি শেষ। এবার মিল্ক কফি। ক্যাপাচিনো কি কফি? মিল্ক কফি। লাটে কি কফি? মিল্ক কফি। এর মাঝখানে আরো কিছু ছোট টাইপের মিল্ক কফি আছে না, যেমন ফ্ল্যাট হোয়াইট, তো ক্যাপাচিনো ক্যাটাগরিতে। কর্টাডো নাম বলেন? এটা বানাইছে স্পেনে। হ্যাঁ, পিকোলো নাম কিভাবে শিখলেন? পিকোলো নাম শুনেছেন? পিকোলো কি কফি? ছোট কফি, বাট দুধ দিয়ে খেতে হয়। যেমন কর্টাডো আর পিকোলোর মধ্যে পার্থক্য বলতে পারবেন? কর্তাদো আর পিকোলোর মধ্যে পার্থক্য হচ্ছে মানে কাপ সাইজ হচ্ছে ছোট, আর এই কর্তাদো হচ্ছে মিনি ক্যাপাচিনো, যেটা রাইট, মিনি ক্যাপাচিনো, এটা একটা পার্থক্য। হ্যাঁ, তারপর পিকোলো হচ্ছে মিনি লাটে আর কি। মিনি লাটে মানে লাটের ছোট ভাই হচ্ছে পিকোলো। আমি খাচ্ছি কিন্তু লাটে, তার অর্ধেক পিকোলো। যদি ক্যাপাচিনো অর্ধেক হতো তাহলে কর্তাদো। দুটো কাপ সাইজ অ্যারাউন্ড 3 থেকে 5 আউন্সের মধ্যে। আউন্সের হিসাব বুঝেন? জি, 1 আউন্সে
30 ml 28 থেকে 30 এর মধ্যে, বাট আমরা এই জন্য সোজা ভাষায় কি বলি 30 মিলিলিটার। 30 ml 1 আউন্স সমান 30 মিলি। সো পিকোলো হচ্ছে শর্টার ভার্সন অফ লাটে, শর্টার ভার্সন অফ লাটে, যেটা সিঙ্গেল এসপ্রেসো এবং দুধ দিয়ে তৈরি করতে হয়। কর্টাডো হচ্ছে শর্টার ভার্সন অফ ক্যাপাচিনো, যেটা হচ্ছে আপনার মেকিং রেশিও 1:2 বা 1:1, মানে যতটুকু এসপ্রেসো ততটুকু দুধ দিলে হবে কি কর্টাডো, আবার যতটুকু এসপ্রেসো তার ডাবল দুধ দিলেও কি হবে কর্টাডোই হবে। কিন্তু এখানে একটা কনফিউশন হচ্ছে কি আপনার পিকোলোতে সিঙ্গেল শট আর কর্টাডোতে ডাবল শট, তাহলে পার্থক্য বুঝতে সুবিধা হবে। ডাবল শট মানে কি কফি স্ট্রং, আর সিঙ্গেল শট মানে কি কফি লাইট। লাটে সাধারণত কি হয় লাইট, কিন্তু লাটেতে দুধ বেশি, ক্যাপাচিনোতে দুধ কম। ক্লিয়ার? এখানে পার্থক্য বুঝে দিকে আমি এটা বললাম কর্টাডো পিকোলো। এখন কেউ যদি পিকোলোতে ডাবল শট দেয় কোনো ভুল না, আর যেই হ্যাঁ, তবে যেই কফি শপে কর্টাডো আছে এখানে আর পিকোলো থাকে না, জেনে পিকোলো আছে আর কর্টাডো থাকে না কেন, এটা একটা কনফিউজিং। দুটো কাপ কিন্তু সমানই অনেকটা এখানে। এবার হচ্ছে ফ্ল্যাট হোয়াইট, এখানে ক্যাপাচিনো আর ফ্ল্যাট হোয়াইটের কাপের সাইজ কি ক্যাপাচিনো কাপ সাইজ কত? ক্যাপাচিনো হচ্ছে 150 থেকে 180, তুমি কথা বলো। ক্যাপাচিনো কাপ সাইজ হচ্ছে, আর ফ্ল্যাট হোয়াইট ফ্ল্যাট হচ্ছে 240 থেকে 360, লাটে 240 থেকে 360। ফ্ল্যাট ওয়েট হচ্ছে কত বলো? ফ্ল্যাট হোয়াইট কাপের সাইজ হচ্ছে 150 থেকে 180, মানে ক্যাপাচিনো আর ফ্ল্যাট হোয়াইট একই কাপে বানায়, তাহলে পার্থক্য কোথায়? স্টিমিং ফোমিং। ফ্ল্যাট হোয়াইট হচ্ছে সবচেয়ে ফোম কি ভাই বলতে পারবেন? স্টিম দিয়ে যেটা করে রাইট, অনেকে কনফিউজ, আরে ফোম কি আবার? হ্যাঁ, ওই দুধটাকে যখন বাতাস ঢুকায় ওটা কি হয় ফোমে রূপান্তরিত হয়। সো ফ্ল্যাট হোয়াইট যদি কেউ চায় তাহলে ফোম দিতে হবে একদমই 5% ফোম, 5 থেকে 10%, আর ক্যাপাচিনো তো হয় 33 থেকে 40%। তাহলে বুঝছেন কি পার্থক্য? অনেক টেস্টের দিক থেকেও পার্থক্য। ক্যাপাচিনোর তুলনায় ফ্ল্যাট হোয়াইটে দুধ বেশি, কেন? ক্যাপাচিনো অনেকটা জায়গা দখল করে ফোমে, আর ফ্ল্যাট হোয়াইটে দখল করে দুধে। এই জন্য ক্যাপাচিনো থেকে ফ্ল্যাট হোয়াইট লাইট, আবার ফ্ল্যাট হোয়াইট থেকে লাটে লাইট। ক্যাপাচিনো আর লাটের মধ্যবর্তী জায়গা কার? ফ্ল্যাট হোয়াইটের। যদি বলে ভাই আমি একদম তিতা খাবো না আবার একদমই দুধ খাবো না, তাহলে সে খাবে ফ্ল্যাট হোয়াইট। কেন? ক্যাপাচিনো থেকে দুধ বেশি ফ্ল্যাট হোয়াইটে, লাটের থেকে আবার দুধ কম ফ্ল্যাট হোয়াইটে, মধ্যবর্তী ফ্ল্যাট হোয়াইট। ফ্ল্যাট হোয়াইটের আবিষ্কার কোন দেশ? ইতালি না, এটা হচ্ছে অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড। দুই দলই দাবি করে, সঠিক তথ্য কারো কাছে নাই। বলছে আমি বানাইছি, বলছে আমি বানাইছি, ঠিক আছে? তুমি বলতে বলছো ভাই ভিডিওতে আছে। এরপর আর আর আচ্ছা হ্যাঁ, ফ্লেভার লাটে। এবার হচ্ছে কি, এতক্ষণ কথা বলছিলাম র কফি, ব্ল্যাক কফি, ছোট কফি আর মিল্ক কফি, তাই না? এবার ফ্লেভার কফি। ফ্লেভার কফি মানে কি? এই কফিটা না, হ্যাঁ এই কফিটা বলেছিলাম কি লাটে। এটা যদি আমি এখন যদি এটার মধ্যে আমি যদি হেজেলনাট ফ্লেভার দিই নাম কি হবে? যদি আমি এর মধ্যে হানি দিই নাম কি? যদি এটার মধ্যে আমি ক্যারামেল দেই, বাটার স্কচ দেই, সল্টেড ক্যারামেল দেই, যদি গাঞ্জা দেই, ক্লিয়ার? সো এখানে আমি যা দেবো ওটাই নাম চেঞ্জ। যদি আমি এটার মধ্যে চকলেট দিই বা মকা, চকলেট দিলে মকা চেঞ্জ হবে। প্রসেস বাকিরা কিসের মতো? বানানোর প্রসেস লাটের মতো। সো যে ব্যক্তি লাটে পারবে সে আরো 100 কফি পারলো। ক্লিয়ার? এই জন্য এইটার মধ্যে যদি আমি কনডেন্স দুধ দেই, এটা আমি যদি পিস্তাচিও বুঝেন, বাদাম পিস্তা বাদাম চিনেন, যদি ওটা দেই, যা বললাম এই কফি সারা বিশ্বে মেলে থাকবে, এর বাইরে কিছু থাকবে না। আবার থাকতে পারে, আর কি থাকতে পারে? হেজেলনাট বলছি, হেজেলনাট ভ্যানিলা ক্যারামেল, এই কমন ফ্লেভার, এর বাইরে কোনো কফি থাকে না। তার মানে এখন হোয়াইট চকলেট যদি দেই, হোয়াইট চকলেট লাটে বা হোয়াইট মকা, মানে যেহেতু চকলেট দিলে একটু মকা হয়ে যায়, একটা কাহিনী আছে। হ্যাঁ, যদি চকলেট দিই নাম কিন্তু চকলেট লাটে হইতে পারতো না। কিছু জায়গায় মেনুতে চকলেট লাটেই লেখা, আবার কিছু জায়গায় লেখা কেন জানেন? মকার একটা কাহিনী হচ্ছে, এই মকা মূলত একটা ইয়েমেনের বন্দরের নাম। কেসের নাম? ওই জায়গায় দিয়ে কফি আদান প্রদান হইতো বিশ্বের বিভিন্ন দেশে সমুদ্রপথের।
ওই বন্দরের পাহাড়ি অঞ্চলে কফি গাছ চাষ করতো ইয়েমেনিরা, এবং ওই যখন কফি তারা খেত, ওই কফি কামড় মানে কফির মধ্যেই চকলেটি ফ্লেভার, কি চকলেটি ফ্লেভার, মানে ন্যাচারালি চকলেটি, চকলেট কিন্তু অ্যাড করে না, ওই উৎপাদন 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 করতে পারে সো ওই 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 থিম থেকেই মকামানি চকলেট, মকামানি। চকলেট। কিন্তু ইয়েমেনিরা চকলেট অ্যাড করে নাই, এমনি খাইছে, এমনি চকলেটই লাগছে। বিশ্বের সর্বপ্রথম চাষকারী দেশ, উৎপাদনকারী দেশ কারা? ইয়েমেনিরা। কফি আবিষ্কার হয়েছে কোন দেশে? ইতালি না না, ইথিওপিয়া। হ্যাঁ, ইয়েমেনটাকে আমরা উড়িয়ে দিতে পারবো না, বিকজ ইয়েমেন নিয়ে একটা গল্প আছে। কিন্তু যত রিসার্চ করেছি, যতটুকু জানতে পেরেছি বই পুস্তকে, ইথিওপিয়া। কে বানাইছে কফি? এক রাখাল বালক, নাম কি তার? মুসলিম কালদি। কালদি কালদি নামের এক কালো ব্যক্তি, ইথিওপিয়া মানে তো কালো। কালদি নামের এক রাখাল বালক ওই কফি হবে, এটাকে আপনি জানেন স্টোরি? তা সে ছাগল বা মেষ চড়াতো পাহাড়ি অঞ্চলে। একদিন রাতে দেখে ছাগল ঘুমায় না, লাফালাফি করতেছে। পরের দিন গিয়ে দেখলো ছাগল ঘাস পাতা না খেয়ে একটা গাছ থেকে লাল রঙের ফল খাচ্ছে। কৌতূহলবশত কাল দিয়ে কী করলো, ফলটা দিল। তার কাছেও কেমন একটা অদ্ভুত ফিলিংস, অন্যরকম অনুভূতি, স্ট্রংনেস। সে কী করলো, কিছু বিন কালেক্ট করে গিয়ে ওখানকার দরবেশ বাবা, সুফি সাধক বা ইমানদার বা হুজুরদের সামনে গিয়া এটা খাইছি, আপনারাও খান। কিছু লোক তো খেয়ে ফেলছে, গুড পজিটিভ। কিছু লোক তো বিরোধিতা, না 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 এটা খাওয়া যাবে না, এটা গন্ধ আসতেছে, এটা হইতে পারে শয়তানের খাবার, এটা হুজুরের মানে হাদিসে নাই, কোরআনে নাই, আমি কেন খাবো? দেখবেন যে ভালো ভালো বক্তা আলেমরা পেপসি খেতে ভয় পায়, কোকো খায় না কেন? কনফিউজ আছে কি নাই, এই জন্য ওরা রাগ করে আগুনে ছুড়ে দিছে। আগুন থেকে একটা ফ্লেভার আসতেছে পোড়ার পরে, যেটা কফি হিসেবে আপনারা পান। তারপর সেখান থেকে উঠে তারা গরম পানিতে মিশিয়ে পান করছে। এই ছিল পৃথিবীর প্রথম কাপ কফির উৎপাদন এইভাবে, যেটা নবম শতাব্দীতে, মানে 800 থেকে নবম শতাব্দী। নবম মানে বুঝছেন, আজ থেকে কত হাজার বছর হয়ে গেছে, মানে 1500 বছর হয়ে গেছে নি। সো তখনকার মানুষ রাত জেগে ইবাদত বন্দেগী করার জন্য কি খেত? এরপর থেকে যে কফির রাস্তা, কফির যে জার্নি মাঝখানে অনেকবার বন্ধ হয়েছে। জার্মানিতে যখন কফি পৌঁছে, সরকার নিষিদ্ধ করে দিয়েছে। কেন? মানুষ কফি শপে বসে রাজনীতিক আলাপ করতো, এই কফি খেয়ে আমি গল্প করতেছি না, ওই সরকারের ভয় ছিল যদি ওরা যদি গ্রুপ করে আবার এনসিপি কথার কথা মানে মানে হয়ে যায়, তাহলে কী হবে? একটা দল হয়ে গেল, তখন আমাকে দিতে হতো হোটেলে। এই ভয়ে কফি বন্ধ। কফি যখন ইংল্যান্ডে গেছে, ইংল্যান্ডের মানুষ কফিকে তারা পানির থেকে সেফ মনে করতো। এখানে তারা কোনো ভালো কিছু উদযাপন করে কি দিয়া না, ইংল্যান্ড যখন দল জিতে, খেলা জিতে, কি করে তারা? খেলা মানে চ্যাম্পিয়ন ট্রফি না, তখন কি করে? মদ বা বিয়ার নেয় না। সো বিয়ার হচ্ছে ওদের আশীর্বাদ পণ্য। সো এই জন্য ওরা কফিতে অ্যালকোহল মিশিয়ে খাইছে আশীর্বাদ হিসাবে। হ্যাঁ, অনুবাদ একটু হালকা মেরেছি ভাই লাল পানি। যদি কেউ আপনাকে আক্স করে যে কারা সর্বপ্রথম কফিতে অ্যালকোহল মিশ্রণ করে পান করেছে, তাহলে নাম বলবেন কাদের? এমন অ্যালকোহল বেস কফি আছে জানেন? সৌদি আরবে থাকবো না, কিন্তু সৌদি আরবের মুরব্বীদের ঘরে থাকতে পারে। যেমন এসপ্রেসো মার্টিনি, এর একটা অ্যালকোহল জাতীয় কফি। এসপ্রেসো মার্টিনি বানাতে লাগে ভোটকা, খাইছেন? খাইছো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার আইরিশ কফি নাম শুনেছেন? আইরিশ কফিতে থাকে উইস্কি। সো এই অ্যালকোহল দিয়ে খাওয়া যায়। আপনি কিন্তু আমেরিকানের মধ্যে অ্যালকোহল দিয়ে খাওয়াবেন, নাউজুবিল্লাহ বলেন। আর নাউজুবিল্লাহ, মদ কি খাওয়া যাবে? খাই লুকায় লুকায়, যাতে ইসলাম না যায়, কিন্তু হ্যাঁ হারাম হারাম। কারণ আমি আপনার বলেন যে সিগারেট খাইয়েন না, আমার কথা কয়জন শুনবে? শুনবে কেউ? যে নেশা করবে, হ্যাঁ আমি কইলেও করবে, না কইলেও করবে। আরেকটা ডেজার্ট আছে বাট কফি অ্যাড করে, নাম কি? ডেজার্ট আর কফির মধ্যে পার্থক্য বোঝেন? ডেজার্ট হচ্ছে সুইট বেস কিছু, কেক টাইপের, পেস্ট্রি টাইপের, কিন্তু এটার মধ্যে আবার এসপ্রেসো থাকে। তাহলে এটা একভাবে কফিও বলা যায়, আরেকভাবে এটাকে ডেজার্টও বলা যায়। সেটার নাম হচ্ছে অ্যাফোগাটো। কেউ নাম শুনেছেন কখন অ্যাফোগাটোর? নাম শুনেছেন?
অ্যাভোকাডো নাম শুনছেন? ভ্যানিলা আইসক্রিম চিনেন কে? এই একটা কাপ, এই কাপের মধ্যে প্রথমে একটা ভ্যানিলা আইসক্রিম দিবেন, এক স্কুপ, স্কুপ বুঝেন? বা ওই যে 20 টাকা 25 টাকা একটা কাপ আইসক্রিম ওটা দিবেন, আর উপরে একটা এসপ্রেসো দিবেন। দ্যাটস ইট। নাম কি? অ্যাভোকাডো। এটা ইটালিয়ান জনপ্রিয় ডেজার্ট। এরপর সবগুলো কফি কিন্তু আবার আইস করা যায়, তাই না? আইস করা যায় কিন্তু, যখন লাটে আইস হয় না ভাই, তো যেই কফি আইস হবে সেটা কি গরম করবো দুধ? কিন্তু আইস B60 যদি বানাই গরম করতে হবে না, গরম পানি দিয়ে বানাতে হবে। কেন? আপনি রং চা কি ভাই, চা পানি ভিজালে কি ফ্লেভার পাবেন? বয়েল করলেই তো কফির ফ্লেভার আসবে, যেহেতু এটা মেশিন ছাড়া বানাই, তাই না? এই কারণে। কিন্তু আজ এসপ্রেসো তো আমরা মেশিন থেকে গরমই বের করতেছি। যদি আমরা আইস লাটে বানাই, এসপ্রেসো কি গরম? এসপ্রেসো কি ঠান্ডা? আবার V60 বেজ হচ্ছে গরম পানি, V60 বেজ হচ্ছে কি গরম পানি। সো যেটা বেজ সেটা তো গরমই আছে, এসপ্রেসো তো গরমই পড়তেছে, কিন্তু বাকিটা ঠান্ডা। ক্লিয়ার? মাচা কি বলতে পারবেন? আপনি পারেন? মাচা, মাচা নাম শুনেছেন? কি কি বলেন তো? ওই যে গ্রামে গঞ্জে কি মাচা হচ্ছে এক ধরনের গ্রিন টি পাউডার। মাচার আবার প্রকারভেদ আছে। মাচা এই দীপু ডাক দাও। মাচা প্রধান হচ্ছে 2 প্রকার। দীপু তুমি বলো মাচা কত প্রকার? মাচা প্রধানত 2 প্রকার। কি কি বলো? একটা সিরিমোনিয়াল, একটা কালিনারি। একটা সিরিমোনিয়াল, একটা কি? আচ্ছা আমরা যেটা ব্যবহার করি এটা কি বলো তো? এটা সিরিমোনিয়াল। সিরিমোনিয়াল কিভাবে বুঝলা? গ্রেড দেখে। গ্রেড দেখে। সিরিমোনিয়াল সরি এটা প্রিমিয়াম গ্রেড। এখন আরো 2টা হইছে মাচা রিসেন্টলি। সো মাচা, একটা মাচাই বানাইতে এক জায়গায় দেখবেন যে এক এক কাপ হিসাবে 30 গ্রাম দিচ্ছে বা 15 গ্রাম দিচ্ছে, আবার আমরা 3 থেকে 5 গ্রাম দিচ্ছি। তার মানে যদি দুটো একই হতো তাহলে তো তিতায় খাওয়া যেত না। 30 গ্রাম মানে বুঝেন? 30 গ্রাম পরে তো মানে গোসল করা যায়। সজনে, সজনে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছিল অতটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা। আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে বেঝা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। লক্ষ্মী মা, আর তো আর কটা দিন, রাগ করো না। এই চিঠি যখন তার পকেটে ছিল তা সে তখন মৃত। খোকা তার মাকে চিঠি লিখেছে, মা পড়তেছে, কিন্তু খোকা মারা গেছে। মা পরে আর হাসে, পাগল ছেলে, তোর উপরে রাগ করতে পারি? কিন্তু ছেলে কিন্তু ভাষা শহীদ। কি এটা 52 সালের একটা কবিতা আর কি। এটা দিয়ে আমি আমার ওদের থানা পর্যায়ে সেকেন্ড হয়েছিলাম আবৃত্তি করে আর কি, তখনকার ছাত্র জীবনে এই আর কি। আর আপনাদেরকে বিশেষ করে মিল্ক স্টিমিং বুঝতে হবে। কি বুঝতে হবে? এটাই টেকনিক। যে ব্যক্তি মিল্ক স্টিমিং বুঝে তার 70% চাকরি হয়ে যাবে। টেকনিক ফোম কম বেশি মিডিয়াম করতে পারে চাকরি 70% হয়ে গেছে, আর 30% বেসিক। আর আপনাকে থাকতে হবে হাসি খুশি, ইগোলেস। আপনি দেখবেন যে স্টারবাকস একটা কোম্পানি, নাম শুনেছেন না? ব্র্যান্ড। তাদের পৃথিবীতে অলমোস্ট 45 থেকে 50 হাজারের মতো আউটলেট মনে হয়ে গেছে এখন পর্যন্ত। কিভাবে জনপ্রিয় হয়েছে? বিহেভিয়ার, কোয়ালিটি এবং কাস্টমারদের প্রতি আন্তরিকতা। সো একটা কোম্পানির পিছনে কিন্তু এই যে বারিস্তাদের ভূমিকা কিন্তু অপরিসীম। একজন ভালো বারিস্তা কিন্তু একটা কফি শপ রান করতে পারে চাইলে, কারণ তার বিহেভিয়ার হাসি খুশি। সো আপনাদেরকে থাকতে হবে হাসি খুশি, হাইজিন এবং সেফটি মেনটেন করতে হবে। এটা তো বুঝছেন। যেমন বিড়িটা নাকি আবার কাজে জল করতে পারবেন না? হ্যাঁ বিড়ি খান, আপনার তো বিড়ি না, আমি নিষেধ করছি না। আপনি আবার ভালো করে ক্লিন হবেন, হ্যাঁ কাজের সময়, যাতে আপনার স্মেল মানে আপনার যদি স্মোকিং এর ফ্লেভার যেন কাস্টমার মতো না যায় এটা। এবং আপনি বিদেশে গেলে অটোমেটিক হয়ে যাবে, যখন হ্যান্ড গ্লাভস ছাড়া আপনাকে কিছু ধরতেই দিবে না। শাওয়ার ক্যাপ, চুল যেন কোনোভাবে না পড়ে। তারপর আপনার হাতের নখ, আপনার পোশাক পরিচ্ছদ, আপনার শরীরের যেটা স্মেল, এটাও আপনাকে মেনটেন করতে হবে। কিন্তু আপনি যদি শেভ করেন, শেভ ক্লিন শেভ, যদি দাঁড়িয়ে রাখেন সুন্দর একটা পারফেকশনে রাখতে হবে। স্টাইলিস্ট বারিস্তা কিন্তু একটা স্টাইলিশ স্টার, আল্লু অর্জুন, ঠিক আছে?
এটা কিন্তু মেকশিওর করতে হবে কেজিএফ এর মতো থাকা যাবে না না কে থাকবে না ইস এটা কথা দেবো না পুষ্পা কি জানি লে চাকুকা কি জানি কয় Nimda, those was tell me. ওরে বাবা হাফেজ হাফেজ আমরা সিঙ্গেল এসপ্রেসো বানাতে কত গ্রাম কফি ব্যবহার করি বলতে পারবেন 9 gram. 9 গ্রাম আর ডাবল কিন্তু বিদেশে গিয়ে 9 গ্রাম নাও থাকতে পারে তার মানে আপনারা ভুল বুঝে না হে 9 গ্রাম দিও নাই কেন ওরা ওরা স্ট্রং ওই যে মেকিং রেশিও কত বলছি 1:2 এটাই মেনটেন করে ইয়েস এটাই মেনটেন করে 18 থেকে 36 আমি আমার একটা স্টুডেন্ট আছে অনলাইন ক্লাস করে সৌদি আরবে মানে ও নতুন কফি শপ দেবে ওটা আমি পরিচালনা করছি ওভার দ্য ফোনে মেশিন সেট করা ক্যালিব্রেশন করা সো সে তাকে 36 করে দিছি কারণ আমি ঢাকা তলে আবার 60 করতাম ঢাকা তলে 50 করতাম কেন আমাদের দেশে আবার বেশি খায় সো এটা হচ্ছে এক একটা দেশের কালচার আর মেশিনের পার্টস নেম এইগুলা রপ্ত করে ফেলবেন কিভাবে একটা কফি বানায় এবং মেকশিওর ভাই এসপ্রেসো পড়তে পড়তে মিল্ক স্টিমটা শেষ করতে হবে পারবেন এটা আর ভুল করবে না যে যখনই কফি খাবেন এসপ্রেসো পড়তে 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে না দুধ গরম করতে এর মধ্যে হয়ে যাবে সো এসপ্রেসো পড়ার পরে দুধ গরম করেন না এতে আপনার সময় আপনি যখন কফি বানাবেন আপনার দু হাতকে কাজে লাগাবেন দু হাত ব্রেইন চোখ এইগুলো কাজ করবেন যেমন আপনি কাজ করতেছেন কাস্টমার আছে হ্যালো স্যার হাই প্লিজ হ্যাভ এ সিট আপনি কাজ করতেছেন আবার কাস্টমার গ্রিটিং করছেন সো এইটাকে বলে মাল্টিটাস্কিং স্কিল সো এটা কিন্তু বাড়িতে থাকতে হবে আপনার কফি ঠান্ডা কেন ঠান্ডা এটার ইনস্ট্যান্ট সলিউশন কাস্টমারকে দিতে হবে যেমন একটা কাস্টমার এসে বললো আমাদের তো বাংলাদেশে ভাই কত যে এরকম প্রবলেম হয়েছে বিদেশে খুব কম হবে এই কফি ঠান্ডা কিন্তু আমি কি আসলে ঠান্ডা বানাইছি আমরা একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করছি না এটা 65 to 72 ম্যাক্সিমাম 70 দিনও বাংলাদেশি মানুষ বলে ঠান্ডা কেন আমাদের মানুষ আসলে গরম চাটা তো আমরা তো বয়েল করে খাই ওরা তো আপনার 90 ডিগ্রি প্লাস থাকে না ফুদিয়ে খায় কিন্তু কফি কি ফুদিয়ে খায় দুধ কফি কি ফুদিয়ে খায় এই কারণে এটা বোঝাতে হচ্ছে আমাদের বাংলাদেশে কফি কালচার ক্রিয়েট করতে তো আমাদের কষ্ট হয়েছে এই যে আজকে এসপ্রেসো আপনাদেরকে সহজে আপনারা বোঝেন যে এসপ্রেসো র কফি কিন্তু এই এসপ্রেসোর জন্য কত কাস্টমার গাইলেছে মানে মারতে পর্যন্ত আছে মানে ধরেন আমরা একটা হেসে মেনুর প্রথমে থাকতো এসপ্রেসো মেনু তো থাকে না আর দামটা কিছুটা অন্য কফির তুলনায় কি কম এই জন্য বাঙালি কি করে আর এসপ্রেসো দেন দামে কম চাই কিন্তু হ্যাঁ চাই এখন যখন দিছি খাওয়ার পরে তিতা এত খেতে পারে না সে তো জানে না কিন্তু আমরাও তো বুঝতাম না যে কাস্টমারকে কীভাবে ডিফাইন করতে হয় আস্তে আস্তে সেটা এখন আমরা বুঝতে শিখছি যে না যদি কেউ এসপ্রেসো এসে কফি শপে এসে বলে আমরা তাকে আগে বলে দিই এক্সকিউজ মি স্যার প্লিজ ডোন্ট মাইন্ড ইটস মাই রেসপন্সিবিলিটি টু টেল ইউ দ্যাট এসপ্রেসো ইজ এ জাস্ট র শর্ট অফ কফি এখন আমি তার সাথে তার কাছে আগে ক্ষমা চাইলাম এক্সকিউজ মি স্যার তার মানে কি আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ ডোন্ট মাইন্ড কিছু মনে করবেন না আই হোপ ইউ নো দ্যাট আমি জানি আপনি জানেন আমি জানি কাস্টমার জানে না তারপর আমি তাকে কি করলাম তার জায়গা থেকে তারে বড় করলাম কারণ সে তো পেমেন্ট করে খাচ্ছে ইটস মাই রেসপন্সিবিলিটি টু টেল ইউ দ্যাট এটা আমার উচিত আপনাকে বলা এসপ্রেসো আসলে র শর্ট অফ কফি স্যার আপনি কি র কফি তো চাচ্ছেন রাইট অথবা অন্য কফি যে বুদ্ধিমান তাকে কি এত কিছু বলতে হবে সো এটা হচ্ছে পরিপূর্ণ অ্যান্সার অনেকে হয়তো কাউন্টারে তারা ওরা সময় এত কিছু বলে না স্যার আবার শর্টকাট বলে দিই এক্সকিউজ মি স্যার আপনি কি তো র কফি চাচ্ছেন রাইট যখন এই কথা বলবেন তখন সে বুঝবো র জিনিসটা অনেকে বোঝে র মানে করা স্যার আপনি তো র কফি চাচ্ছেন নাকি স্যার ক্যাপাচিনো লাটে যাচ্ছেন আমরা এইভাবে তাকে বলে ফেলি তাহলে সে না ক্যাপাচিনো দেন তখন সে অটোমেটিক কনভার্ট হয়ে যায় কারণ টেস্ট ছোটো হবে না আর যদি আপনি ডাইরেক্ট এরকম হয়েছে আমার এক বারিস্তা সে কাস্টমারকে কিছু না বলে বলছে স্যার এসপ্রেসো তো র কফি আপনি কি র কফি খেতে পারবেন এই কথা বলছে এখন কাস্টমার অপমান হয়েছে সে তুই কত বছর চাকরি করস আমি 20 বছর কফি ইন্ডাস্ট্রিতে কাজ করি বাংলাদেশে যত 5 স্টার আছে বিদেশে যত 5 স্টারে গিয়ে আমি কফি খাই তুই কি বোঝস সে তো পুরো ফায়ার ভাই কাস্টমার সো বিষয় হচ্ছে তোমার কথা বলার এই এটা কি বলে ভঙ্গিমা ধরো না বারিস্তা কিন্তু মানে আনঅফিশিয়ালি অ্যাক্টিং করে মানে আপনার বাসায় সংসারে ঝামেলা থাকতে পারে বাসায় ঝামেলা থাকতে পারে কিন্তু আপনি যখন কফি শপে চলে আসবেন তখন আমরা কিন্তু অ্যাক্টিং করি আমরা বারিস্তা একজন কি আর্টিস্ট অ্যাক্টর বা আর্টিস্ট কেন
কারণ বাসায় ধরেন আমার বাবাও মারা গেছে, কথার কথা, তখনও আমার এখানে হাসি খুশি থাকতে হবে। যদি আমি কাজ করি, অবশ্যই কেউ কাজ করবে না তখন। এক্সাম্পল, আপনার কফি শপে যদি কেউ পেমেন্ট করতে যদি একটা রিক্সাওয়ালাও আসে, আবার যদি একটা মন্ত্রীও আসে, দুটা সমান আমি একই দিব। আর একটা কফি শপে যখন একটা গেস্ট আসবে, আমরা গেস্ট বলি কেন? সম্মানার্থী। কারণ সে পে করে, সেটা আল্লাহ আমার ওইটা থেকে আমার রিজিক, ওটাতে আমার সংসার চলে, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে? সো যে করে সে বিজনেসের পলিসি বোঝে না। এটা হচ্ছে বিজনেসের একটা পলিসি। একটা কফি কি একজনের কাছে বেচবেন একবারই শেষ? না, আপনার উদ্দেশ্য থাকতে হবে ওই কফি একটা কাস্টমারকে আমি বারবার খাওয়াবো, তাহলেই কাস্টমার আবার রিটার্ন আপনার কাছে আসবে, তাছাড়া আসবে না। সো বিহেভিয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর দ্য বারিস্তা। ক্লিয়ার? আর আস্তে আস্তে কফি ট্রাই করতে হবে, ব্ল্যাক কফি, চিনি ছাড়া, দুধ ছাড়া। এটা আপনাদের কী হবে? কফির টেস্ট বুঝতে শিখবেন। আমি তো 10 বছর, আমি এখনও কফির টেস্ট বুঝি না, টুকটাক কিছু বুঝি। এই দেখবেন যে প্রতি বছর বারিস্তা চ্যাম্পিয়নশিপ হয়, জানেন? আপনার ভিডিও মনে দেখছিলাম, বারিস্তা কম্পিটিশন। আমি কিন্তু বাংলাদেশে ফার্স্ট হয়েছি, আমার পুরস্কার দেন এখানে। এখন এই কম্পিটিশনে 15 মিনিট সময় দেয়। একজন ব্যক্তি হয় বিশ্ব বারিস্তা চ্যাম্পিয়ন নাম্বার 1, তাকে আমরা আইডল মানি যত বারিস্তা। যেমন প্রতি বছর আপনি এই 2024 সালে হয়েছে ইন্দোনেশিয়ার একজন ব্যক্তি, এই প্রথম এশিয়ার কেউ, ইন্দোনেশিয়ার কেউ ওয়ার্ল্ড বারিস্তা চ্যাম্পিয়ন, মানে বিশ্ব বারিস্তা চ্যাম্পিয়ন। রাস্তা কিন্তু ছোটো না, সে প্রথম আমার মতো থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, কান্ট্রি ওয়াইজ, এশিয়া মহাদেশ, উপমহাদেশ সব কিছু মিলে তারপর ওয়ার্ল্ড বারিস্তা চ্যাম্পিয়নশিপ, সেখানে একজন হয় সেরা বারিস্তা। তার মানে এই কফির কালচারটাকে মানুষ কিন্তু অনেক উপরে নিয়ে গেছে। আমাদের সময় আমরা বারিস্তা বলে কাউকে বোঝাতে পারতাম না যে ভাই আমার পজিশন বারিস্তা, বুঝো না? অনেকে তো বারিস্তারা ব্যারিস্টার বলে ফেলে। হ্যাঁ, এখনো কফিওয়ালা। সো এই জন্য আমার পেজের নাম কি? জিহাদি কফি। কারণ কফি বেশি মানুষ কফি চাওয়ালাই কয়, চা ফেলে চাওয়ালা কয়, রিক্সা চালে রিক্সাওয়ালা কয়, আমি চা কয়। এটা কিন্তু আমার সম্মানের কাজ এবং আমি এটা আমার প্যাশন থেকে করি। এই শিখানোর জার্নিটা কিন্তু আমার এই মানুষকে আমার জাস্ট কাজটাকে জানানো। জাস্ট আমি শুধু এটাই চাইছি যে আমি আমার দেশে আমাকে যাতে মানুষ বুঝুক যে আমি একটা কাজ করি, ভালো কাজ করছি, যেটা মানুষের অনেক উপকার হতে পারে। এই ধারণা থেকে মূলত আমাদের এই ট্রেনিংয়ের পদযাত্রা। আমি প্রথম একজন মানুষকে ট্রেনিং করেছি 3 দিন। সে মনে কোনো পিকচার বা ফোন বা কোনো রেফারেন্সে আসছিল, খুব সম্ভবত 2000 টাকা নিয়েছিলাম, বলেছিলাম আমার প্রথম আর্নিং ট্রেনিং থেকে আর কি। এরপর থেকে আলহামদুলিল্লাহ মানুষ আপনারা ছড়াই গেছে আস্তে আস্তে। সো এখন তো টুকটাক মানুষ কফিতে জানে, বুঝে অনেকে। সো প্রত্যেকটা মানুষের স্টার্টিং জার্নিটা আপনাকে হার্ডলি পরিশ্রম করে আপনাকে একটা জায়গা অবস্থান তৈরি করতে হবে। আপনি যদি বারিস্তা হতে চান, আপনি বারিস্তাই হন। এই বারিস্তা আপনাকে এত কিছু দিবে যেন আপনি কল্পনা করতে পারবেন না। কি আপনি শুধু গেলে চাকরি করলেই হবে? নিজেকে নলেজকে এক্সপ্লোর করতে হবে। একজন ভালো ওয়ার্ল্ড বারিস্তা বলেছিল যে তোমার কাজ তুমি অন্যকে দেখাও, তার মানে শো অফ করা না, অন্যকে দেখাও, অন্যকে জানাও, মানুষ শিখবে। তুমি যা জানো তা অন্যকে বলো, এইভাবে কিন্তু মানুষ আপনাকে চিনবে। আর আপনাকে চিনলে মানুষ আপনাকে হায়ার করবে। টিকটকারদেরকে কেন শোরুম উদ্বোধন করতে নেয়? কারণ তাদের ফেস ভ্যালু আছে। ফেস ভ্যালু ইম্পর্টেন্ট না? আপনার চেহারার দাম আছে। সো আপনার কাজ যদি আপনি দেখান, আপনাকেও ডাকবে। যেমন প্রতি বছর যখন অনুষ্ঠান হয়, একজন তো বিচারক থাকে। বিচারক কারা হয়? একজন ভালো বারিস্তাই তো হয়, একজন কফি বিশেষজ্ঞই তো হয়। সো যে আজকে কফি বিশেষজ্ঞ, সে একসময় কিন্তু কফি বারিস্তা ছিল। এই যে আমার হাতে একটা বই আছে না, এই বইটা একজন ইঞ্জিনিয়ার করছে। সে প্রথম ইঞ্জিনিয়ারিং প্রফেশন শেষ মানে বাদ দিয়ে এসে কফিতে ঢুকছে। এরপর সে বারিস্তা হয়েছে, সিনিয়র হয়েছে, সুপারভাইজার হয়েছে, ম্যানেজার হয়েছে, ট্রেনার হয়েছে, রোস্টার হয়েছে, এরপর রাইটার হয়েছে, তারপর তো কফি শপ ওনার যা যা হয়েছে। সো প্রতিটা স্টোরি হচ্ছে কি আপনার একটু কঠিন, তবে আপনার সৎ উদ্দেশ্য এবং ইচ্ছা শক্তি যদি থাকে, সো আপনিও চাইলে একজন ভালো কিছু করতে পারেন। আর বেসিকটা নিয়ে বারবার বাসায় বসে ভিডিও দেখবেন, আর বিভিন্ন কফি শপের ব্লগ দেখবেন। ক্যাফে ব্লগ লেখে ইউটিউবে সার্চ করেন, দেখবেন যে বারিস্তা কাজ করছে। আমার ফেসবুক পেজে অনেক আছে না? ক্যাফে ব্লগ দেখবেন যে কিভাবে শাটার খোলে, কি গুছায়, সর্বপ্রথম কি মুছে, ক্লিন করে, কিভাবে প্যাকেট বিন খোলে, লক করে, কিভাবে স্টোরেজ করে। আপনি যদি ক্যাফে ব্লগ দেখেন তাহলে নলেজ হবে। সো পৃথিবীতে কফির চাহিদা কখনই কমবে না ইনশাআল্লাহ।
আজ থেকে 100 বছর আগে স্যান্ডউইচ ছিল না বা এই মোমো ছিল না, কফি কি ছিল? আজ থেকে 200 বছর আগে, 300 বছর আগে, এখনো 2025 সালে কফি আছে। তার মানে এই ধারণা থেকে আমরা বলতে পারি 2050 সালে, 100 সালে, 3000 সালেও কি কফি? হয়তো আমরা থাকবো না, কিন্তু হয়তো স্যান্ডউইচ থাকবে না, আরেক খাবার আসবে, কিন্তু কফি থাকবে। কফি হচ্ছে ইউনিভার্স প্রোডাক্ট, ইউনিভার্সাল ট্রুথ। যদি বলে কফি থাকবে, তাহলে হচ্ছে এটার শব্দ এক কথায় কি বলে? ইউনিভার্সাল ট্রুথ। এটার কোনো বিলীন নেই, কারণ কফি একদম এন্ট্রি লেভেল থেকে শুরু করে একদম আলেন পর্যন্ত সকল মানুষই কি কফি খায়। আমাদের বাংলাদেশে কি কফির গাছ নেই? হ্যাঁ, বাংলাদেশে কফি বিন চাষ হচ্ছে। এই যে কফি গাছ কি আমার, তাহলে গাছ আছে কেন যদি চাষ না হয়? ওয়েস্ট বেঙ্গল চাষ করতেছে। হ্যাঁ, নর্থ এন্ড কফি চাষ করে। নর্থ এন্ড হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পপুলার কফি ব্র্যান্ড, যারা বাংলাদেশে কফির বিজনেস বা কফির ইন্ডাস্ট্রি বিল্ড আপ করছে। এবং আরও অনেক অর্গানাইজেশন আছে, যারা এনজিও আছে, এনজিওর তত্ত্বাবধানে কফি চাষ হচ্ছে। খুব ভালো মানের কফি কিন্তু বাংলাদেশে হচ্ছে। রংপুরে হচ্ছে, খাগড়াছড়িতে হচ্ছে, চট্টগ্রামে হচ্ছে, শেরপুরে হচ্ছে, টাঙ্গাইল হচ্ছে, কফি চাষ হচ্ছে। আমি যাব, আমি গিয়ে ভিডিও করবো, কিন্তু সুযোগ হয় না। আমার একজন বাংলাদেশের একদম প্রবীণ যে রংপুরের কফি ব্যবসায়ী মোটামুটি ধারণা আছে, তার সাথে আমার কথা হয়। সে কফি গাছ চাষ করে, রোপণ করে এবং নিজে প্রডিউস করে, নিজে আবার সেলও করে। সো কথা হচ্ছে, এবং বাংলাদেশের কফি কালচার আরও ডেভেলপ হবে ডে বাই ডে, এটা আমরা আশা করি। এবং আমরা যদি কাজ করি তাহলে হবে। একসময় এখন হয়তো যদি বাংলাদেশে চাষ হয় তখন কফির দাম কিছুটা কমবে, কারণ এখন তো আমাদের এই গত বছর আমরা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় দেখলাম যে 2000 কোটি টাকার কফি বাংলাদেশে 1 বছরে আমদানি করেছে, কিনে আনছে। 2000 কোটি টাকা চিন্তা করতে পারেন। সো কি পরিমাণ কফি মানুষ খায়, অবাক হয়ে যাবেন। সো বাংলাদেশের কফি কালচার যারা ভুল বোঝে, আসলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি এখনও ছোট না। হয়তো আমাদের প্রচার প্রসারণা বা আমাদের অর্গানাইজেশনগুলো ভালো না থাকার কারণে আমরা মানুষের মাঝে পৌঁছাতে পারছি না। তবে কফি কিন্তু হবে, এবং আমরাই হয়তো বা ভবিষ্যতে দেখবো যে কফি অনেক দূর এগিয়ে গেছে। আর আপনাদের কাছে পরামর্শ থাকবে, যতটুকুই কাজ করেন মন থেকে করেন। যদি 1 ঘন্টা শিখেন ভিতর থেকে, ওই শিখার মাঝখানে একটু ফোনটাকে একটু সেভ রাখলেন, মানে যখন আপনি ডিজাইন প্র্যাকটিস করবেন তখন আপনাকে একটু ফোকাস করতে হবে। বিকজ একটা আর্ট যখন আর্টিস্ট করে তখন তার ধ্যান, জ্ঞান, মন সব ওটার মধ্যে থাকতে হবে, তার আপনি শিখতে পারবেন। আর ভুল কোথায় এটা ফাইন্ড আউট করতে হবে। ভুল কোথায় কোথায় ভুল হচ্ছে, আপনার যে গাইডলাইন থাকে, আমি থাকি, যে থাকে তাকে আক্স করবেন। যেটা আপনার বানাতে ইচ্ছা করে আমাদেরকে বলবেন। আমরা কাউকে কখনো শেখানোর ক্ষেত্রে আমরা কৃপণতা করি না। সো মোটামুটি বেসিক তথ্য এই। আর দিন শেষে হচ্ছে যে আপনার শিখার আগ্রহ, ধৈর্য, অনুশীলন আর হচ্ছে আপনার প্র্যাকটিস, এটাই হচ্ছে আপনার কি একজন ভালো বারিস্তার লক্ষণ। আমরা ট্রেনিংয়ে কি মানুষকে তাল গাছ বানিয়ে দিতে পারবো? ট্রেনিং হচ্ছে কি একটা ওয়ে টু লার্নের একটা রাস্তা, রাইট? তাই না ভাইয়া? ট্রেনিং হচ্ছে আপনাকে শিখার একটা রাস্তা। সো প্রতিটা প্লেয়ার যখন ট্রেনিং করে তখন সেটা অ্যাপ্লাই করে তার, যেমন ক্রিকেটের দিক থেকে বলেন, প্রস্তুতি ম্যাচ আছে না, প্রস্তুতি ম্যাচ তার ফাইনাল ম্যাচ তো সমান না, সে প্রস্তুতি ম্যাচ থেকে গিয়ে ফাইনালে খেলে। সো তেমনিভাবে আপনি এখানে 10 দিন একটা 15 দিনটা কোর্স করলেন,